উপন্যাস আমি পদ্মজা, পর্ব 18। বিরাট অট্টালিকায় সুখের সাথে কেটে যায় 5 মাস। লাবণ্য দেশ ছেড়েছে 2 মাস হলো, বুয়া কাজ ছেড়েছে 3 মাস। পদ্মজার কাজের লোক নিতে দিল না, সে একা হাতেই নাকি সব পারবে। তবুও আমির একটা 12-13 বছর বয়সী মেয়ে রেখেছে সাহায্যের জন্য। ভোরে নামাজ পড়ে রান্না বান্না করে পদ্মজা, এরপর শাড়ি পাল্টে নেয় কলেজে যাওয়ার জন্য। আমিরকে ব্লেজারটাই পরতে সাহায্য করে। প্রথম যেদিন আমিরকে ব্লেজার পরতে দেখেছিল, অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, এই পোশাকের নাম কি? আপনাকে খুব বেশি সুন্দর দেখাচ্ছে। আমির এসে জবাব দিল, ব্লেজার, বাইরে থেকে আনা। এমন অনেক কিছুই পদ্মজার অজানা ছিল, সবকিছু এখন তার চেনা জানা। এই বিলাসবহুল জীবনে বেশ ভালো করে উপভোগ করছে। মানুষরা সারাদিন ব্যস্ত থাকে, তবুও ফাঁকে ফাঁকে টেলিফোনে যোগাযোগ করে। পদ্মজাকে নিয়ে গোডাউন দেখিয়েছে, অফিস দেখিয়েছে, সবকিছু সাজানো গোছানো। গোডাউনে বিভিন্ন ধরনের পণ্য, কত কত রকমের দ্রব্য। পদ্মজার জীবনে ভালোবাসা এবং অর্থ দুটোই চাওয়ার চেয়েও বেশি পেয়েছে। সকাল 9টা বাজে। আমি তাড়াহুড়ো করছে, তার নাকি আজ দরকারি মিটিং আছে। পদ্মজা শাড়ির আঁচল কোমরে গুজে দৌড়ে দৌড়ে খাবার পরিবেশন করছে। আমি 2 তলা থেকে নেমেই বলল, আমি গিয়ে গাড়ি পাঠিয়ে দিচ্ছি, কলেজে চলে যেও। আরে খেয়ে যাবেন তো? সময় নেই, আসছি। খেয়ে যান না, বলছি তো তারা আছে, জোরাজুরি করছো কেন? আমি দ্রুত বেরিয়ে যাই, কিছু ডাকতে নেই, তাই পদ্মজা ডাকলো না। মনাকে ডেকে বলল, খেয়ে নাও তুমি। মনা পদ্মজার সাহায্যকারী। পদ্মজা ছোটখাটো ফরমাইশ পালন করে। পদ্মজা বৈঠকখানায় গিয়ে বসে। আজ কলেজে যেতে ভালো লাগছে না। ভোরে একটা খারাপ স্বপ্ন দেখেছে। মায়ের কথা খুব মনে পড়ছে। বাইরে বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। অকারণে মন বিষণ্ণতায় চেয়ে আছে। অকারণেও না বোধ হয়। আমি বিরক্ত হয়ে কথা বলেছে, এজন্যই বোধ হয় মন আকাশে বৃষ্টি নেমেছে। পদ্মজা পুরোটা দিন উপন্যাস পড়ে কাটিয়ে দিল। সন্ধ্যার আগ মুহূর্তে কলিং বেল বাজে। পদ্মজা দ্রুত গিয়ে দরজা খুলে দিল। আমি দাঁড়িয়ে আছে, বাইরে বাতাস। পদ্মজা বলল, আসুন। আমি ভেতরে আসে না, সে ঠায় দাঁড়িয়ে থেকে তাকিয়ে আছে পদ্মজার দিকে। পদ্মজা কপাল কুঁচকলো, বলল, কি হলো, আসুন। আমি চট করে পদ্মজাকে কোলে তুলে নিল। পদ্মজা চেঁচিয়ে উঠে বলল, কেউ দেখবে। আমির মনাকে ডাকলো, মনা, কই রে, দেখে যা। আপনি ওকে ডাকছেন কেন? এবার কাউকে দেখাবই। উফ, আল্লাহ, ছাড়ুন। মনা, মনা। মনা 2 তলা থেকে নেমে আসে। আমির মনাকে দেখে বলল, এই দেখ, তোর আপারে কোলে নিয়েছি, দাঁড়া, তোর সামনে একটু আদর করি। পদ্মজা শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে ফেললো। চাপা স্বরে বলো, মনা কি ভাববে? আমি আর বলবো না, কেউ দেখবে, ছেড়ে দিন। আমির পদ্মজাকে নামিয়ে দিল। মনা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। সে কি করবে বুঝে উঠতে পারছে না। আমির বলল, যা, ঘরে যা। মনা যেন এটা শোনার অপেক্ষায় ছিল, দৌড়ে চলে যায়। পদ্মজা হাত ছেড়ে বাঁচল। আমিরকে গুরুজনদের মতো বলল, আক্কেল জ্ঞান কখন হবে আপনার? বয়স তো কম হলো না। অবিকল পদ্মজার কথা ধরন অনুসরণ করে আমির বলল, আর কতদিন কেউ দেখবে কথাটা মুখে থাকবে? বিয়ের তো কম দিন হলো না। আপনি কালাচাঁদ না, কালা মহিষ। এটা পূর্ণা বলতো না? হে, আমি মোটেও কালো না। তো কি, এই যে দেখুন দেখুন, আমার হাত আর আপনার হাত। পদ্মজা হাত বাড়িয়ে দেখায়। আমির খপ করে পদ্মজার হাত ধরে চুমু খেয়ে বলল, এই হাতও আমার। পদ্মজা বলল, ঠেসে ধরা ছাড়া আর কিছু পারেন আপনি, ছাড়ুন। আমির পদ্মজার হাত ছেড়ে দিয়ে হাসতে থাকলো। দেখতে দেখতে চলে এসেছে শীতকাল। সকাল 10টা বাজে, অথচ কুয়াশা চাদর চারদিকে ঢাকা। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে পদ্মজা। মনটা কুগাইছে, বুকে অজানা একটা ঝড় বইছে। স্থির হয়ে কোথাও দাঁড়াতে পারছে না। ঢাকা আসার পর থেকে নিয়মিত পূর্ণার লেখা চিঠি পেত। প্রায় 4 মাস হলো বাড়ি থেকে কোনো চিঠি আসছে না। পদ্মজা 9টা চিঠি পাঠিয়েছে, একটারও উত্তর আসেনি। বাড়ির সবার কথা খুব মনে পড়ছে। ব্যালকনি ছেড়ে রুমে চলে আসে পদ্মজা। বিছানায় গায়ে এলিয়ে দিতেই ঘুমের রাজ্যে হারিয়ে যায়। একটা সুন্দর স্বপ্ন দেখে। হাওলাদার বাড়িতে টেলিফোন এসেছে। পূর্ণা হাওলাদার বাড়িতে এসে পদ্মজার সাথে যোগাযোগ করে। পদ্মজা কথা বলতেই ওপাশ থেকে পূর্ণার উল্লাস ভেসে আসে। আপা, আমি তোমার গলা সুর শুনছি, তুমি শুনছো? শুনছি। কেমন আছিস? আম্মা কেমন আছে? বাড়ির সবাই ভালো আছে? সবাই ভালো। তুমি কেমন আছো?
আমার বিশ্বাস হচ্ছে না, তোমার গলার স্বর শুনছি। আচ্ছা শোন। বলো আপা। আশেপাশে কেউ আছে? খালাম্মা আছে। এবারই আর আসবি না, আমি যতদিন না আসবো, মনে রাখবি? কেন আপা? মানা করেছি, শুনবি? আচ্ছা, কিন্তু আমি ভেবেছিলাম এবার প্রতিদিন দুলাভাইয়ের বাড়ি আসবো আর তোমার সাথে কথা বলবো। ধুর, আবার যখন আসবো আমাদের বাড়িতে টেলিফোন নিয়ে আসবো, এরপর প্রতিদিন আমাদের কথা হবে। এখন আমার মানা শোন। টাকা কই পাবে? সেদিন উনি বলেছেন নিয়ে আসবেন, আমি মানা করেছিলাম। বললেন তুমি আনন্দে থাকলে আমার সুখ, তোমার সুখের জন্যই এখন এসব। আর কি বলার। দুলাভাই খুব ভালো, তাই না আপা? আমার শরীর সত্যি ভালো আছে। আছে, আগের চেয়ে কম ভালো। খেয়াল রাখিস আমার। রাখবো। বাতাসটা বেড়েছে, পদ্মচার গা কাটা দিচ্ছে। আচমকাই ঘুমটা ভেঙে যায়, চট করে উঠে বসে। হাতের দিকে তাকিয়ে দেখলো টেলিফোন নেই। একদম বাস্তবের মতো অনুভূতি হচ্ছিল। পদ্মচার দেয়াল ঘড়িতে দেখে 11টা বাজে। টেলিফোন পুরো দেশে হাতে গোনা কয়েকজনের বাসায় আছে, সেখানে গ্রামে টেলিফোন যোগাযোগ করা যাবে ভাবা হাস্যকর। পদ্মজা বিছানা ছেড়ে ড্রয়িং রুমে চলে আসে। কপালে হাত দিয়ে দেখে গায়ে জ্বর এসেছে। পূর্ণার সাথে কথা বলতে ইচ্ছে করছে। সে দীর্ঘশ্বাস ছাড়ল। রান্নাঘরে যেতে যেতে ডাকলো, মনা। পরক্ষণে মনে পড়ল মনা বাসায় নেই, দুদিন আগে বাড়িতে গেছে। খুব একা লাগছে তার। সবকিছুই রান্না করা আছে, আর কি রাখবে? 1 কাপ চা বানিয়ে খাওয়া যায়। পদ্মজা 1 কাপ চা নিয়ে ড্রয়িং রুমে জানালার পাশ ঘেঁষে বসল। গ্রামের সোনালি দিনগুলোর কথা মনে পড়ছে। মোর্শেদ প্রথম যেদিন সোয়েটার কিনে দিয়েছিল, সেই দিনটার কথা মনে পড়ছে। সকাল সকাল উঠে খেজুর রস দিয়ে পিঠে খাওয়া, কত লোভনীয় সেই দিনগুলো। কলিং বেল বেজে উঠল। অসময়ে কলিং বেল শুনে পদ্মজা অবাক হলো। আমির তো এখন আসবে না, 2 ঘন্টা আগেই বের হলো। তাহলে কে এসেছে? গায়ে শাল টেনে নিল সে। এরপর দরজা খুলল। দরজার সামনে আমির দাঁড়িয়ে আছে। পদ্মজা অবাক হয়ে জানতে চাইল, এত দ্রুত? তৈরি হও, বাড়িতে যাব। পদ্মজা চোখের পলক ফেলে অবাক তাকালো। হলো, বাড়িতে মানে অলন্দপুর? আমি দরজা লাগিয়ে দিয়ে বলো, দ্রুত যাও, শাড়ি পাল্টাও। পদ্মজা উৎকণ্ঠা। হুট করে যে কোনো খারাপ খবর? আমি হেসে বলল, তেমন কিছু না, কয়েকদিন ধরে দেখছি মন খারাপ করে বসে থাকো, তাই হুট করে যাওয়ার কথা ভাবলাম। তোমার কলেজ তো শীতের বন্ধ হয়ে আছে। আমি 1 সপ্তাহের জন্য ম্যানেজারকে সব বুঝিয়ে দিয়েছি। আর আলমগীর ভাই এসেছে, কোনো চিন্তা নেই। এবার দ্রুত যাও, ট্রেন 12টায়। আজকে শেষ ট্রেন কিন্তু এটাই। আমি তৈরি আছি, শুধু লাগেজে 2-3টে শার্ট ঢুকিয়ে নিলেই হবে। পদ্মজা আর কিছু বলল না, ছুটে যায় 2 তলায়। তার হৃৎপিণ্ড খুশিতে দামামা বাজছে। 10 মিনিটের ব্যবধানে শাড়ি পাল্টে লাগেজও গুছিয়ে ফেলল। দুজন বেরিয়ে পড়ে। গন্তব্য অলন্দপুর। দীর্ঘ 8 মাস পর জন্মস্থান, জন্মদাত্রী, জন্মদাতা, ভাই বোন সবাইকে দেখতে পাবে পদ্মজা। ভেতরে ভেতরে উত্তেজনায় এতটা কাজ করছে যে শীতের প্রকোপ টের পাচ্ছে না সে। ক্যাবিনে ঢোকার পর থেকে বারবার একই কথা বলে চলেছে পদ্মজা। কতদিন পর যাচ্ছি, আম্মা হুট করে আমাকে দেখে জ্ঞান না হারিয়ে ফেলে। পূর্ণা নিশ্চিত জ্ঞান হারাবে। আমির হাসলো। পদ্মজার 1 হাত মুঠোয় নিয়ে বলল, আসো গল্প করি। পদ্মজা তাকালো, তার চোখ দুটি হাসছে, চিকচিক করছে। সে প্রশ্ন করলো, আলমগীর ভাইয়া আমাদের বাসায় উঠবেন? না, অফিসেই থাকবেন। রানী আপা ভালো আছে? কিছু বলেছে? আমি চুল ঠিক করতে করতে ব্যথিত স্বরে বলল, ওর জীবনটা নষ্ট হয়ে গেছে। বাচ্চাটা নষ্ট করতে দিল না, এরপর মৃত বাচ্চা জন্ম দিল। এখন অবস্থা আরও করুন, ঘরেই বন্দি। ইস, খারাপ লাগে ভাবলে। মানুষের কপালে এত খারাপ কি করে হয়? মোড়লবাড়ির সড়ক দেখা যাচ্ছে। পদ্মজা খুশিতে আত্মহারা, দ্রুত হাঁটছে। সে কখনো বাহারি শাড়ি বোরকা পরে না, আজ পরেছে। শাড়ি বোরকা দুটোতেই ভারী কাজ, চকচক করা ছোট বড় পাথর। দেখলে মনে হয় হীরা পান্না চিকচিক করছে। সে তার মাকে দেখাতে চায় সে কতটা সুখী, কোনো কমতি নেই তার জীবনে। মোড়লবাড়ির গেটে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতে সব আনন্দ উল্লাস নিভে যায়। পূর্ণা প্রেমা দাঁড়িয়ে আছে। দুজনকে চেনা যাচ্ছে না, শুকিয়ে কয়লা হয়ে গেছে। চোখ গর্তে ঢুকে গেছে, গাল ভাঙা, গায়ে শুধু হাড্ডি। মনে হচ্ছে কতদিন অনাহারে কাটিয়েছে। পূর্ণা পদ্মজাকে দেখেই আপা বলে কেঁদে উঠল। ছুটে না এসে মাটিতে দপ করে শব্দ তুলে বসে পড়ল।
প্রেমা দৌড়ে এসে পদ্মচাকে জড়িয়ে ধরে, কাঁদতে থাকলো। পদ্মচা বাকরুদ্ধ, অজানা আশঙ্কায় গলা শুকিয়ে আসছে। চোখ দুটি খুঁজতে থাকলো মাকে। পদ্মচা আমিরের দিকে তাকালো। আমিরের চোখ অস্থির। পদ্মচা প্রেমার মাথায় হাত বুলিয়ে দিল। আর চোখে দেখে পূর্ণা হাউমাউ করে কাঁদছে। কেন আসছে না ছুটে? কিসের এত কষ্ট ওর? পদ্মচা এগিয়ে আসে, পূর্ণাকে টেনে তুলে ক্ষীণস্বরে বলল, এত শুকিয়েছিস কেন? আম্মা, আম্মা ভালো আছে? আপা, আপা রে বলে পদ্মচাকে শক্ত করে জড়িয়ে ধরল পূর্ণা। পদ্মচা ঘরের ভেতর তাকায়। কয়েক জোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে। অজ্ঞাত ভয়ে গলা দিয়ে কথা আসছে না তার। পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে ঘরের ভেতর ঢুকলো পদ্মচা। সদর ঘরে চেনা অনেকগুলো মুখ, প্রতিবেশী সবাই। আপন মানুষগুলো কোথায়? পদ্মচা আরো 2 পায়ে এগিয়ে আসে। উঠোন থেকে মঞ্চুরার কণ্ঠ ভেসে আসে, পদ্ম এসে, পদ্ম। সদর ঘরের মধ্যখানে পাটিতে শুয়ে আছে হেমলতা, গায়ের ওপর কাঁথা, মেরুদণ্ড সোজা করে শুয়ে আছে। গোলাপ জলের ঘ্রাণ চারপাশে। পদ্মচার বুকের হাড়গুলো যেন গুঁড়ো গুঁড়ো হতে শুরু করলো। বুকে এত ব্যথা হচ্ছে। সে হেমলতার পাশে বসলো, নিস্তরঙ্গ গলায় ডাকলো, আম্মা, ও আম্মা। হেমলতা পিটপিট করে তাকান। চোখ দুটি খোলা, গাল ভেঙে গেছে। চোখ দুটি গভীর গর্তের আড়ালে হারিয়ে যাওয়ার পথে। পদ্মচার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন। চিনতে পারলেন না। পদ্মচা হেমলতার এক হাত মুঠোয় নিয়ে চুমু দিল। 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে হেমলতার হাতে। তাতেও হেমলতার ভ্রুক্ষেপ নেই। তিনি নিজের মতো ঘরের ছাদে তাকিয়ে আছেন। মঞ্জুরা সদর ঘরে ঢুকেই বিলাপ শুরু করেন মাত্র। পদ্মচা চড়ে চেঁচিয়ে উঠল, চুপ করো, কেউ কাঁদবে না, চুপ করো। সবার কান্না থেমে যায়। পদ্মচা হেমলতাকে বলল, ও আম্মা, কথা বলো। আমি আমি তোমার পদ্মচা, তোমার আদরের পদ্মচা। আম্মা 4 মাস ধরে কাউকে চেনে না আপা। পূর্ণ ঢুকরে কেঁদে উঠল। পদ্মচা চোখ করে সদর ঘরের কোণে। মোর্শেদ কপালে হাত দিয়ে বসে আছেন। মানুষটাকে চেনা যাচ্ছে না একদমই। পিঠের হাড্ডি ভেসে আছে। পদ্মচা বাঘহীন হয়ে পড়েছে। কিছু বলবে নাকি কাঁদবে? বুকে কেমন জানি হচ্ছে। শরীরের শক্তি কে যেন শুষে নিয়েছে। পদ্মচা 2 হাতে হেমলতার মাথা তুলে ধরল। হেমলতা তাকান, নিষ্প্রাণ চাহনি। হেমলতার মাথাটা পদ্মচা বুকের সাথে জড়িয়ে ধরে। আকুল ভরা কণ্ঠে বলল, একবার কথা বলো আম্মা, একবার 2 হাতে জড়িয়ে ধরো। হেমলতা হাত দুটো নেতিয়ে আছে মাটির ওপর। পূর্ণা খেয়াল করে হেমলতার হাত দুটি কাঁপছে। চেষ্টা করছে পদ্মচাকে জড়িয়ে ধরার, কিন্তু পারছে না। তাহলে কি পদ্মচাকে চিনতে পেরেছেন? পদ্মচা কাঁদতে থাকলো। অনেকে অনেক কিছু বলছে, কারো কথা কানে ঢুকছে না। শুধু বুঝতে পারছে এই পৃথিবীর বুক থেকে তার মা হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে হেমলতা, হারিয়ে যাচ্ছে তার কল্পনার রাজ্যের রাজরানী। স্বপ্ন তো সব পূরণ হয়নি, এ তো কথা ছিল না। তবে কেন এমন হচ্ছে? পদ্মচার বুক ছিঁড়ে যাচ্ছে, যন্ত্রণায় সারা শরীর বিষিয়ে যাচ্ছে। কাপা ঠোঁটে হেমলতার পুরো মুখে চুমু খেলো পদ্মচা। ভারী করুণভাবে বলল, ও আম্মা, কোথায় হারালে? কোথায় হারালো তোমার তীক্ষ্ণ দৃষ্টি, ছাঁচালো কণ্ঠ? কেটে যায় অনেকটা মুহূর্ত। কাছের মানুষেরা ছাড়া আর কেউ নেই, কারো মুখে রাগ নেই। হেমলতার মতোই সবাই বাঘহীন, স্তব্ধ। কেউ খায়নি। বাসন্তী গুপ্ত ব্যথা নিয়ে রেঁধেছেন। প্রেমা প্রান্ত আমির ছাড়া কেউ খেলো না। পদ্মচাকে অনেক ছোড়াছুরি করেছে আমির। পদ্মচা খেলো না, আমিরও আর ঘাটল না। পদ্মচা জানতে পারল 2 মাস ধরে হেমলতা বিছানায় পড়ে আছেন। 1-2টো কথা বলেন মাঝে মাঝে, 4 দিন ধরে তাও বলেন না। গতকাল ভোরে মুখ দিয়ে ফেনা বের হয়েছে। এমন অবস্থা হয়েছিল সবাই ভেবেছিল আত্মাটা বেরিয়ে যাবে। হাওলাদার বাড়ি থেকে সবাই দেখতে আসে। তখন জানা যায় আলমগীর ঢাকা যাচ্ছে। মোর্শেদ অনুরোধ করে বলে পদ্মচা আর আমিরকে খবর দিতে, ওরা যেন দ্রুত চলে আসে। রাতের ট্রেনে সকালে গোডাউনে পৌঁছে আলমগীর। আমিরকে সব বলে। আমির সব শুনে আর দেরি করেনি, পদ্মচাকে নিয়ে চলে আসে। পথে কান্নাকাটি করবে তাই কিছু বলেনি।
পদচা এত সব জেনে কিছু বলল না। অভিমানের পাহাড় তৈরি হয়েছে মনে, কারো কথা শুনতে ইচ্ছে করছে না। সারাক্ষণ চেষ্টা করছে হেমলতার সাথে কথা বলার। হেমলতা কিছুতেই কথা বলছেন না, একটু একটু পানির বেশি, আর কিছুই খাচ্ছেন না। গায়ের মাংস বলতে নেই, চামড়া ঝুলে গেছে। পদ্মজা হেমলতার পুরো শরীর মুছে দিয়ে কাপড় পাল্টে দিল। এরপর শোয়া অবস্থায় উঁচু করালো। ঠোঁট ভেঙে কেঁদে আরও একবার আকুতি করল, একবার কথা বলো আম্মা, একবার ডাকো পদ্মজা বলে। হেমলতা তাকালেন, কিছু বললেন না, তাকিয়েই রইলেন। মাঝরাতে সবাই যখন ঘুমে, পদ্মজা জেগে। ক্লান্ত হয়ে সবার চোখ দুটি লেগে গেল। তার চোখ দুটি পলকও ফেলছে না। মনে হচ্ছে কে যেন চারপাশে ঘুরছে তার মাকে নিয়ে যেতে। ঝিঝি পোকার ডাক, শেয়ালের হাঁক ছাপিয়ে সে যেন কারো পায়ের শব্দ শুনতে পাচ্ছে। অবচেতন মন আজরাইলের উপস্থিতি অনুভব করছে। পদ্মজার বুকে ভয় জেঁকে বসে, চোখ ফেটে জল বেরিয়ে আসে। এদিক ওদিক তাকিয়ে কেঁদে অনুরোধ করছি, আমার মাকে কষ্ট দিবেন না। মুখে হাত চেপে কান্না আটকানোর প্রচেষ্টা বারবার ব্যর্থ হতে থাকলো পদ্মজা। কাঁদতে কাঁদতে কণ্ঠ নিভে এসেছে, ঠান্ডায় শরীর জমে গেছে, চোখটা লেগেছে মাত্র। তখনই দবদবে একটা শব্দ ভেসে আসে। পদ্মজা চমকে তাকালো। হেমলতা হাত দিয়ে মাটি থাপড়াচ্ছেন, শরীর কাঁপছে। পদ্মজার নিঃশ্বাস থেমে যায়। হেমলতার এক হাত শক্ত করে ধরে কেঁদে উঠে বলল, আম্মা, আম্মা যেও না আমাকে ছেড়ে। ও আম্মা, আম্মা আমার খুব কষ্ট হচ্ছে। আম্মা, তোমার খুব কষ্ট হচ্ছে? আম্মা পায়ে পড়ি, আমাকে ছেড়ে যেও না। আম্মা, আম্মা। পদ্মজা দ্রুত হেমলতাকে ছড়িয়ে ধরে, হাউমাউ করে কাঁদতে থাকে। সবার ঘুম ছুটে যায়। একসাথে করুণ কান্নার স্বরে ভেসে ওঠে মোড়ল বাড়ি। পদ্মজা কাউকে অনুরোধ করে বলে, নিয়েন না আমার আম্মাকে, কষ্ট দিচ্ছেন কেন এত? আমার কষ্ট হচ্ছে। আম্মা, ও আম্মা, আম্মা আমাকে ছেড়ে যেও না। পদ্মজা কাঁদতে কাঁদতে সূরা ইয়াসিন পড়া শুরু করলো। হেমলতা শেষবারের মতো উচ্চারণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ নিঃশ্বাস ত্যাগ করে আত্মাটা বেরিয়ে যায়। শরীরের কাঁপাকাঁপি থেমে যায়। দেহটা শুধু পড়ে রয় পরিত্যক্ত বস্ত্রের মতো। পদ্মজা দেহটাকে খামচে জড়িয়ে ধরে আম্মা বলে চিৎকার করে উঠল। আশেপাশের সব বাড়ি থেকে মানুষ ছুটে আসে। পূর্ণা কাঁদতে কাঁদতে জ্ঞান হারায়। ফজরের আজান পড়েছে। আমির পদ্মজাকে হেমলতা থেকে ছাড়ানোর চেষ্টা করে। কিছুতেই প্রাণবিহীন দেহটা পদ্মজা ছাড়তে চাইল না, যেন তার ডাকে ফিরে আসবে হেমলতা। এমন কি হতে পারে না? হেমলতা কথা বলে উঠলেন, আবার হাঁটলেন। পদ্মজাকে থমকে বলেন, চুপ, এত কিসের কান্না? আমার মেয়ে হবে শক্ত আর কঠিন মনের, এত নরম হলে চলবে না। এটা শুধুই কল্পনা। আত্মা একবার দেহ ছেড়ে দিলে আর ফিরে আসে না, আপন ঠিকানায় ফিরে যায়। হেমলতা নামে মানুষটার আয়ুকালে এতটুকুই ছিল। তিনি উড়াল দিয়েছেন পরকালে, রেখে গেছেন আদরের 3 কন্যা। আদরের কন্যাদের ছেড়ে তো কখনো দূরে থাকতে পারতেন না। এবার কিভাবে চলে গেলেন? তিনি নিশ্চয়ই মৃত্যুর সাথে কঠিন যুদ্ধ করেছেন, পেরে ওঠেননি। ভোরের আলো ফুটতেই পদ্মজা নিজেকে শক্ত করলো। গোসল করে এসে কোরআন শরীফ নিয়ে বসলো। হেমলতা বলতেন, মা বাবা মারা গেলে কান্নাকাটি না করে লাশের পাশে বসে কোরআন শরীফ পড়া ভালো। এতে করে খবরে আজাব থাকলে কম হয়। সে প্রতিটা অক্ষর পড়েছে আর কাঁদছে। জীবনের আকাশের 7 রাঙা রংধনু নিভে গেছে, আর কখনো উঠবে না, কোনোদিনও না। মোর্শেদ পাঞ্জাবির হাতা দিয়ে চোখে জল মুছছেন, আবার ভিজে যাচ্ছে। গোসলের পর হেমলতার মুখটা উজ্জ্বল হয়েছে, ঠোঁটের কোণে যেন হাসি লেগে আছে। পদ্মজা হেমলতার মৃতদেহের সামনে এসে দাঁড়ায়। সাদা কাপড়ে মোড়ানো লম্বা দেহটা দেখে বুকটা হাহাকার করে ওঠে। আকাশের দিকে তাকিয়ে বলে, আমি জানি তোমার রূহ আমার পাশেই আছে। এভাবে কথা না ভাঙলেও পারতে আম্মা, বলেছিলে কখনো কিছু লুকোবে না। বেহেশতে ভালো থেকো আম্মা, আমি পূর্ণা প্রেমা প্রান্তকে দেখে রাখবো। এরপর হাঁটু ভেঙে খাটিয়ে সামনে বসলো। হেমলতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আল্লাহকে বলে
খুব দ্রুত আমাকে নিতে এসো কিন্তু। আমির হিমেল সহ আরও দুজন খাটিয়ে কাঁধে তুলে নিল। কালিমা শাহাদ বলতে বলতে তারা সামনে এগোয়। পূর্ণাকে 3জন মহিলা ধরে রেখেছে। সে হাত পা দিয়ে ছাপিয়ে চেষ্টা করছে ছোটার। তার ইচ্ছা আছে মৃতদেহটাই আঁকড়ে ধরে রাখতে। পদচা মাটিতে বসে পড়ে। কি যেন বুক ফুঁড়ে বেরিয়ে যাচ্ছে। আম্মা আম্মা বলে 2 হাতে মাটি খামচে ধরে। মাটিতে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে, আমার আমাকে কষ্ট দিও না মাটি, একটুও কষ্ট দিও না। আমার আমাকে যত্নে রেখো। হীরের টুকরো তোমার বুকে ঘুমোতে যাচ্ছে, কষ্ট দিও না। হাড় কাঁপানো শীতে কাঁপছে পদ্মচা। সন্ধ্যা থেকে খুব ঠান্ডা পড়েছে। এক কাপড়ে মাটিতে মা আঁকা আছে ভেবে পদ্মচার অশান্তি হচ্ছে। তাই কম্বল নিয়ে রাতের বেলা ছুটে আসে মায়ের কবরে। সদ্য হাওয়া কবরের কাঁচা মাটির ঘ্রাণ আসছে। পদ্মচা কম্বল দিয়ে মায়ের কবর ডেকে দিল। এরপর 2 হাতে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আম্মা আম্মা, মনে আছে তোমার যখন আমি ছোট অনেক আব্বা আমার গায়ের কম্বল নিয়ে গিয়েছিল, তখন তুমি তোমার শাড়ির আঁচল দিয়ে সারা রাত আমাকে জড়িয়ে ধরে রেখেছিলে, মনে আছে? আমাকে কেন সেই সুযোগ দিলে না? কেন বললে না তুমি মরণ রোগে আক্রান্ত? আমার জীবনে অভিশপ্ত আক্ষেপ কেন দিয়ে গেলে আম্মা? কেন পেলাম না আমার মাকে সন্তানের মতো আদর করার সুযোগ? কোন দেশে আমার সঙ্গ তুমি নিলে না? মৃত্যুর আগে নিজের মেয়ের সাথে এত বড় অনাচার করে গেলে আম্মা। বিশ্বাসঘাতকতা করলে। আমি তো তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম, কখনো কোনো বিষয় জোর করিনি, জোর করে জানতে চাইনি। আমি বিশ্বাস করতাম তুমি সব বলবে আমায়। তুমি নিজে আমাকে বারবার বলেছ তোমার জীবনের এক বন্ধু অংশ থাকবে না যা আমাকে বলবে না। তবে কেন সেই কথা রাখতে পারলে না? আমার কষ্ট হচ্ছে আম্মা, তুমি অনুভব করছো? আমি তোমার বুকে শুয়ে অভিযোগ তুলছি তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। আমার কাছ থেকে কেড়ে নিয়েছো 10 মাস। তুমি পারতে আমাকে বলতে, তুমি পারতে আমাকে বিয়ে না দিয়ে নিজের কাছে রাখতে, তুমি পারতে আমাকে আরো 10 মাস আমার মায়ের সঙ্গ দিতে। আমি এত আক্ষেপ নিয়ে কি করে বাঁচবো আম্মা? কয়েকটা শিয়াল দূরে দাঁড়িয়ে আছে। মাঝরাতে কবরে ঝাঁপিয়ে পড়ে কেউ কাঁদতে পারে এমন হয়তো কখনো দেখেনি তারা। পদ্মচা হেমলতার কবরে হাত বুলিয়ে দিচ্ছে আর অশ্রু বিসর্জন দিচ্ছে। আত্মহত্যা পাপ না হলে হয়তো এই পথে বেছে নিত সে। মোর্শেদ আমির টর্চ নিয়ে পদ্মচাকে খুঁজতে খুঁজতে কবরে আসে। হেমলতার কবর দেখে মোর্শেদ দুর্বল হয়ে পড়েন। পদ্মচার সাথে সাথে তিনিও কাঁদতে থাকেন। আমিরের শব্দভাণ্ডারে সান্ত্বনা মজুদ নেই। সে সাহস করতে পারল না কথা বলার। কান্না থামিয়ে পদ্মচা মুখস্থ সূরা ইয়াসিন পড়তে থাকলো। সে চায় না তার মায়ের বিন্দুমাত্র কষ্ট হোক কবরে। সন্তানের অমল নাকি পড়ে মৃত মা বাবার শাস্তি কমাতে। যদি কোনো পাপের শাস্তি হেমলতার অমল নামায় থাকে তা যেন মুছে যায় পদ্মচার কণ্ঠের মধুস্বরে। ধীরে ধীরে পদ্মচা কণ্ঠ নেমে আসে। ঠান্ডা জমে যায়, চোখের মনের রং পাল্টে যায়। আমি দ্রুত পদ্মচাকে কোলে তুলে নিল। এরপর মোর্শেদকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে আসে। হেমলতা পড়ে রইলেন একা একা। শিয়ালগুলো একসাথে চেঁচিয়ে উঠল, মৃত্যুর মতো সত্য আর নেই। জন্মালে মৃত্যুর স্বাদ উপভোগ করতেই হবে। হেমলতার ঘরে পদ্মচার পূর্ণা বসে আছে দরজা বন্ধ করে। পুরো বিছানা জুড়ে হেমলতার পরনের কাপড় চোপড়, এসবই সে স্মৃতি। পূর্ণা 2টো শাড়ি বুকের সাথে জড়িয়ে ধরে থেমে থেমে কাঁদছে। পদ্মচা মাটিতে বসে আছে। খুস্কো খুস্কো চুল। পূর্ণার কাঁদতে পারছে না, বুক ফেটে যাচ্ছে, তবুও শব্দ বের হচ্ছে না। পদ্মচা হেমলতার চুড়ি 2টো হাতে নিয়ে বলল, আম্মা বলে এখন কাকে ডাকবো? পূর্ণা, আমাদের আম্মা কই গেল? পূর্ণা বিছানা থেকে নেমে আসে। পদ্মচাকে দড়িয়ে ধরে ভাঙা স্বরে বলল, আল্লাহ কেন এমন করলো আপা? আমাদের প্রতি একটুও দয়া হলো না? এই ঘরটায় আর আসবে না আম্মা? আপা, আম্মা আসে না কেন? আপা, আমার শ্বাস নিতে কষ্ট হয়, আমাকে মেরে ফেলো। কাঁদিস না বোন, আমাদের সবার আবার দেখা হবে পরকালে। এরপর আর মৃত্যু নেই, অনন্তকালে একসাথে থাকবো, ঠিক দেখা হবে। পালেঙ্কের উপরে একটা পুরনো খাতা। পদ্মচা হাত বাড়িয়ে নিল। পুরনো এই খাতার প্রতিটা অক্ষর আগেই পড়েছে, তাই আর ঘাটল না। সে ক্লান্ত দেহ নিয়ে মাটিতে শুয়ে পড়ে।
পদচ খাতার পৃষ্ঠে উল্টায়। আমার আদরের পদ্মচা, আজ 15 দিন তোর বিয়ের। প্রতিটা রাত আমার নির্ঘুমে কাটে। পুরো বাড়ি জুড়ে তোর স্মৃতিগুলো আমায় বিশেষ জর্জরিত করে দেয়। মেয়ে হয়ে জন্মালে বিয়ে করে শ্বশুরবাড়িতে যেতেই হয়। তবুও মানতে কষ্ট হচ্ছে আমার মেয়ে সারা জীবনের জন্য অন্যের ঘরে চলে গিয়েছে। বলেছিলাম আমার জীবনের বিন্দুমাত্র অংশ তোর অজানায় রাখবো না। সেই কথা রাখতে আমি লিখতে বসেছি। স্বপ্ন ছিল তোকে অনেক পড়াবো, অনেক অনেক দিন নিজের কাছে রাখবো। কিন্তু মানুষের সব স্বপ্ন কি পূরণ হয়? দীর্ঘ 2 বছর আমার শরীরে বাসা বেঁধেছিল এক রোগ। প্রাথমিক অবস্থায় ছিল, কিন্তু পাত্তা দেইনি। যখন তোর মেট্রিক পরীক্ষার জন্য আকবর ভাইজানের বাড়িতে গেলাম, তখন একজন ভালো ডাক্তারের সাথে আমার দেখা হয়। তিনি আকবর ভাইজানের বন্ধু। দেখা করতে এসেছিলেন। তখন তুই পরীক্ষা কেন্দ্রে ছিলি। ওনার নাম আসাদুল জামান, বিলেত ফেরত ডাক্তার। কথায় কথায় আমার সমস্যাগুলোর কথা বলি। তিনি খালি চোখে আমাকে দেখেন, কিছু প্রশ্ন করেন, ওনার ধারণা জানান আমি পার্কিনসন্স ডিজিজ নামক প্রাণঘাতিত রোগে আক্রান্ত, যার 80% লক্ষণ আমার সাথে মিলে যায়। তিনি দ্রুত আমাকে পরীক্ষা করতে বলেন। এই রোগের চিকিৎসাতে দূরে থাক, দেশে এই রোগে পরীক্ষার কেন্দ্র হাতে গোনা 1-2 আছে। সেদিন আমার জীবনে বড় ধাক্কা ছিল। আমি দিশা হারিয়ে ফেলি। আমি মারা গেলে আমার 3 মেয়ের কি হবে? কি করে বাঁচবে? ভয়ানক এই রোগ নিয়ে তোর সামনে হাসতে আমার ভীষণ কষ্ট হতো, তবুও হাসতে হতো। মুহিব খুব ভালো ছেলে, তাই তাদের প্রস্তাব ফিরিয়ে দেয়নি। আমি মারা যাওয়ার আগে তোর ভবিষ্যৎ নিশ্চিত করতে চেয়েছিলাম। বিয়ে ঠিক করে ফিরে আসি গ্রামে। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত অসহনীয় যন্ত্রণায় কাটতে থাকে। আসাদুল জামান ঢাকার এক হসপিটালের নাম লিখে দিয়েছিলেন। সেখানে এই রোগের পরীক্ষা করা হয়। 100% নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা করানোটা জরুরি। তার জন্য কেউ একজনকে দরকার পাশে। তোর আব্বাকে সব বলি। সব শুনে তোর আব্বা হাউমাউ করে বাচ্চাদের মতো কেঁদেছে। আল্লাহর ওপর ভরসা রেখে চলে যাই ঢাকা। আমি তখন হুঁশেই ছিলাম না। মৃত্যু আমার পেছনে ধাওয়া করছিল। তাই মাথায় আসেনি আমি না থাকলে আমার মেয়েদের কোনো ক্ষতি হতে পারে। ঢাকা যাওয়ার পথে আল্লাহর কাছে আকুতি করি যেন পরীক্ষায় কিছু ধরা না পড়ে, বিয়েটা ভেঙে দিতে পারি, আর আমার মেয়েদেরকে নিয়ে আরও কয়েকটা বছর বাঁচতে পারি। কিন্তু আল্লাহ শুনলেন না। তিনি দয়া করলেন না মা। জানতে পারি আমার হাতে সময় কম, এই রোগের নিরাময় নেই। যে কোনো বছর যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। এই কথা শুনে আমার পক্ষে সহজ ছিল না। ভেঙে ঘুরিয়ে গেছিলাম। কিন্তু তোদের কথা মনে পড়তেই আবার নিজেকে শক্ত করে নিয়েছি। যতদিন বাঁচবো শক্ত হয়ে বাঁচবো। তোর জীবন গুছিয়ে দিয়ে যাব। আমি পেরেছি। তোর বিয়ে হয়েছে ভালো ছেলের সাথে, সুখে আছিস, এই তো শান্তি। আমার ভাবতে কষ্ট হয় একদিন তোদের সবাইকে আমি ভুলে যাব। এখন তো কথা ভুলে যাই, তখন নিজের নারী ছেড়ে সন্তানদের মুখও অচেনা হয়ে যাবে। কি নির্মম, তাই না মা? তুই ঢাকা চলে গিয়েছিস অনেক দিন হলো। আমার মনে হচ্ছে আমাদের আর দেখা হবে না। আমার শরীরের অবস্থা ভালো না। আজ নাকি প্রান্তকে চিনতে পারিনি আমি। বেশ অনেকক্ষণ চেহারাটা আমার অচেনা লেগেছে। কি অদ্ভুত, ভুলেছে আবার মনে পড়ে। হাত পা, মাথা মুখে থুতনি, চোয়াল মাঝে মাঝে খুব কাঁপে। ধীরে ধীরে শরীরের ভারসাম্য একদম নষ্ট হয়ে যায়। লাহোরি ঘরে গিয়েছিলাম, হুট করে চৌকির ওপর থেকে পড়ে গিয়েছি। পূর্ণা সে কি কান্না! এটা খুব কাঁদুনি হয়েছে। একদমই হাঁটতে ইচ্ছে করে না, শক্তি কুলোয় না। তোর কথা খুব মনে পড়ে। বৃদ্ধ হয়ে তোর শরীরে ভর দিয়ে হাঁটার ইচ্ছে ছিল মনে। পেটের চামড়ায় ফোসকার মতো কি যেন হয়েছে, চুলকোয়, ব্যথা করে। রাতে ঘুম হয় না যন্ত্রণায়। তোর আব্বা আমার অশান্তি দেখে ঘুমোতে পারে না। বাসন্তী আপা সব জানে। মানুষটা অনেক ভালো। ভুল তো সবাই করে। এমন কেউ আছে যে জীবনে ভুল করেনি? বাসন্তী আবার রান্না নাকি অনেক মজার হয়, খুব ভালো ঘ্রাণ। প্রান্তপ্রেমা সারাক্ষণই বলে, কিন্তু আমি সেই ঘ্রাণ পাই না। ঘ্রাণ শক্তিটাও লুপ্ত হয়ে গেছে। কয়েকদিন ধরে টয়লেটও হচ্ছে না, খাবার গিলতে পারি না। কোন পাপে এমন করুণ দশা হলো আমার? বোধহয় আর শক্তি পাবো না লেখার। পুরনো সব কিছু স্থায়ীভাবে ভুলতে আর কতক্ষণ?
সব লক্ষণ তো জেকেই বসেছে শরীরে, বাকি শুধু দুনিয়াটাকে ভুলে যাওয়া। আজ সারা রাত জেগে আরও কিছু কথা লিখতে চাই। সেদিন আমি জলিল আর মঞ্জুরা ছেলেকে খুন করেছি। ছাইদ তার আগেই খুন হয়ে গিয়েছিল। আর পাড়ার বড় বিলের হাওড়ের টিনের ঘরে ওরা তিনজন সবসময় জুয়া খেলে, গাঁজা খায়। সেদিনও গাঁজা খেয়ে পড়েছিল। গিয়ে দেখি ছাইদের লাশ এক কোণে পড়ে আছে। দা হাতে দাঁড়িয়ে আছে তোর দেবর রিদওয়ান। ও আমাকে দেখে পালিয়ে যায়। এরকম দৃশ্য দেখে অপ্রশস্ত হয়ে পড়ি, তবুও থেমে থাকিনি। ঘুমন্ত জলিল আর মঞ্জুর ছেলেকে বেঁধে বাকিটুকু বললাম না, শুধু এইটুকু বলবো, আমি যখন জলিল আর মঞ্জুর ছেলেকে কোপাচ্ছিলাম তখন রিদওয়ান ঘরের এক পাশে লুকিয়েছিল। সে সব দেখেছে। আমি বেরোতে সে উল্টো দিকে হাঁটা শুরু করে। আজও জানতে পারিনি সে কেন ছাইদকে খুন করেছে। তুই ঢাকা চলে গিয়েছিস ভেবে শান্তি লাগে। রিদওয়ান ভয়ঙ্কর মানুষ। তার খুন করার হাত বলছে এটা তার প্রথম খুন নয়। সাবধানে থাকবি, আমিরকে সাবধানে রাখবি। তোর শাশুড়িকে কাঁদতে দেখেছি, ওনাকে আপন করে রাখবি। আর লেখা যাচ্ছে না, হাত কাঁপছে, কেমন ঝাপসা হয়ে আসে চারিদিক। এই খাতাটা প্রান্তের, লুকিয়ে নিয়ে এসেছি। আমার সব শাড়ির সাথে ট্রাঙ্কের ভেতর যত্নে রাখছি। আমার অনুপস্থিতিতে যখন পড়বি কাঁদবি না একদম। জীবনে বড় হবি, আমি না থাকলে মৃত্যুর কামনা করবি না। এটাও এক ধরনের পাপ। আল্লাহ যখন ইচ্ছা হবে মৃত্যু দিবেন। তিনি যে কারণে সৃষ্টি করেছেন তা পূরণ হলেই মৃত্যু ধেয়ে আসবে। শুধু মৃত্যুর কথা স্মরণ রাখবি, কোরআনের পথে চলবি, কোনো পাপে চড়াবি না, অন্যায়কে প্রশ্রয় দিবি না। আমাদের আবার দেখা হবে, আমার মায়ের সাথে আবার দেখা হবে। তুই তো আমার মা, আমার পদ্মজা, আমার 7 রাজার ধন, আমার 3 কন্যা, আমার অহংকার, আমার বেহেশত। ভালো থাকবি, খুব ভালো থাকবি। মা কিন্তু দেখবে, কান্নাকাটি করতে দেখলে ওপারে আমার শান্তি হবে না। তাই কাঁদবি না। আল্লাহ হাফেজ। পড়া শেষ হতেই খাতাটা বুকের সাথে জড়িয়ে ধরে পদ্মজা হাত পা ছুড়ে আম্মা আম্মা বলে কাঁদতে থাকে। তার আর্তনাদে চারিদিকে স্তব্ধ হয়ে যায়। 1996 সাল। ঘন কুয়াশা ধবল চাদর সরিয়ে প্রকৃতির ওপর সূর্যের নির্মল আলো ছড়িয়ে পড়েছে। কাঁচের জানালার পর্দা সরাতেই এক টুকরো মিষ্টি আলো পেল। রোদ্দুর পদ্মজার সুন্দর মুখশ্রীতে হুমড়ি খেয়ে পড়ে। নিচতলা থেকে মনার কণ্ঠস্বর ভেসে আসে, আপামনি। মিষ্টি রোদের কোমল ছোঁয়া ত্যাগ করে ঘুরে দাঁড়ায় পদ্মজা। আমি আড়মোড়া ভাঙতে ভাঙতে লেপে রোম ছেড়ে উঠে বসলো। দরজার বাইরে চোখ পড়তেই দেখলো পদ্মজাকে। তনুকের মতো বাঁকা শরীরে সবুজ সুতি শাড়ি, মাথার লম্বা বেনুনি চওড়া পিঠের ওপর সাপের মতো দুলছে, পাতলা কোমরযুক্ত। আমি চমৎকার করে হেসে রাখলো, পদ্মাবতী। পদ্মজা ফিরে তাকিয়ে জবাব দিল, অপেক্ষা করুন, আসছি। আমের মুখ কুমট করে বসলো। ইদানিং আমাকে একদম পাত্তা দিচ্ছ না তুমি, বুড়ো হয়ে গেছে তো। পাশ থেকে আর সাড়া আসলো না। আমের অলয় শরীর টেনে নিয়ে বারান্দায় গেল। পদ্মজা বৈঠকখানায় এসে দেখে মনা সোফায় পানের কৌটো নিয়ে বসে আছে। তাকে দেখে দ্রুত উঠে দাঁড়ায়। 9 বছরের মনে এখন 14 বছরের ছটফটে কিশোরী। পদ্মজা গম্ভীর স্বরে বলল, পান খাওয়ার অনুমতির জন্য ডেকেছিস? মনা নতচানু হয়ে দাঁড়িয়ে আছে। সে মাথা নত অবস্থা রেখেই চোখ উল্টে তাকিয়েছে। তাকে পদ্মজাকে দেখলে একবার, এরপর আবার চোখ নামিয়ে নিয়ে বলল, অনেকদিন খায় না আপামনি, একটা খেতে দাও না। মনা চাইলেই লুকিয়ে খেতে পারত, কিন্তু সে পদ্মজাকে ডেকে অনুমতি চাইছে। পদ্মজা মনে মনে সন্তুষ্ট হলো। সোফায় বসে প্রশ্ন করলো, পানকে দিয়েছে? আবার সাথে পানের কৌটো? আবার আসছিল, ঋতুকণ্ঠে বলল মনা। কখন? ভোরবেলা। বাসায় আসেনি কেন? কাজে যাচ্ছে তাই। উনি এমনি এমনি কেন আনবেন পানের কৌটো? তুই স্কুল থেকে ফেরার পথে বসিতে গিয়েছিলি তাই না? মনা জবাব দিল না। তাই চুপ থাকা প্রমাণ করছে পদ্মজার ধারণা সত্য। পদ্মজার কথা বাড়ালো না, বলল, একটা পান খাবি? কৌটো সহ বাকি পান সুপারি রহমান চাচাকে দিয়ে তোদের বস্তিতে পাঠিয়ে দিবে। পদ্মজা চলে যেতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়ল। তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করল, তুই নাকি গণিতে ফেল করেছিস? পদ্মজার প্রশ্নে মনা চোরের মতো এদিক ওদিক চোখের দৃষ্টি দৌড়তে থাকলো। পদ্মজা থমকে উঠল, বলছিস না কেন? আমি প্রতিদিন রাতে সময় নিয়ে তোকে গণিত বুঝিয়েছি, তবুও ফেল করলি কি করে?
মনা কাঁদো কাঁদো হয়ে বলল, পরীক্ষার আগের দিন পড়িনি, পরীক্ষায় গিয়ে সব ঝাপসা ঝাপসা মনে পড়েছিল। কেন পড়িসনি? সেদিন আমি অসুস্থ ছিলাম না, তাই আমি দোতলায় ছিলাম, নিচে একবারও আসতে পারিনি। এই সুযোগে পড়া রেখে টিভি দেখেছিলি তাই না? মনা বাধ্যের মতো মাথা নাড়ালো। পদ্মজা হাসবে না কাঁদবে বুঝতে পারলো না। বেহায়ার মতো আবার স্বীকারও করছে পড়া রেখে টিভি দেখেছে। ঢাকা আসার পরের বছর মনাকে স্কুলে ভর্তি করে দিয়েছে সে। এখন মনা 5ম শ্রেণীতে পড়ে। মাথায় বুদ্ধি বলতে নেই, সারাক্ষণ টিভি টিভি আর টিভি। এত পড়ানোর পরেও কিছু মাথায় রাখতে পারে না। পদ্মজা বিরক্তি নিয়ে জায়গা ছাড়লো। সবার ঘরে ঢুকতেই আমির আক্রমণ করে বসলো। পদ্মজার কোমরের উন্মুক্ত অংশে হাত রাখতেই পদ্মজা উফ ঠান্ডা বলে ছিটকে সরে গেল। আমির হতভম্ব হয়ে গেল। 2 পা এগোতেই প্রাপ্তবয়স্ক নারীর রিনিরে কণ্ঠে ধমক বেরিয়ে আসলো, একদম এগোবেন না। এই শীতের মধ্যে ভেজা হাতে ছুলেন কিভাবে? আচ্ছা, আপনি আমার কালো সোয়েটারটা দেখেছেন? পাচ্ছি না, শীতে জমে যাচ্ছি একদম। আমি কিছু বলল না। সে পদ্মজার দিকে আড়চোখে তাকিয়ে আছে। পদ্মজা এদিক ওদিক তার কালো সোয়েটার খুঁজলো। এরপর আমিরের দিকে তাকিয়ে হেসে দিল, বলল, এভাবে সাপের মতো খালি গিয়ে দাঁড়িয়েছেন কেন? আমির কিছু একটা বলতে যাচ্ছিল, তখনই টেলিফোন বেজে উঠল। পদ্মজা পাশের ঘরে চলে গেল। কালো সোয়েটারটা খুঁজে বের করতেই হবে। এই সোয়েটারটা পরে সে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। আমি টেলিফোন রেখে পদ্মজাকে ডেকে জানালো সে বের হবে, জরুরি দরকার। পদ্মজা সোয়েটার খোঁচা রেখে তাড়াতাড়ি করে খাবার পরিবেশন করলো। মাংস গরম করলো। আমির খাওয়া দাওয়া শেষ করে নিয়ম মতো পদ্মজার কপালে চুমু দিয়ে বেরিয়ে গেল। পদ্মজা তৈরি হয় রোকেয়া হলে যাওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে রোকেয়া হলের অনেক মেয়েকেই চিনে। আজ মনার স্কুল নেই, সে একাই বাসায় থাকবে। পদ্মজা হলে যাচ্ছে এক ছোট বোনের সাথে দেখা করার জন্য। আমিরও তো কখনোই ছুটি নেই, নিজের ব্যবসা, যখন তখন কাজ পড়ে যায়। রোকেয়া হলে চারপাশে সবুজ গাছে আবৃত। পদ্মজা গেটের বাইরে গাড়ি রেখে এসেছে। হিমশীতল বাতাসে চোখজোড়া ঠান্ডায় চলছে। তার পরনে বোরকা, মুখে নিকাব। রোকেয়া হলে কববনে এসে জানতে পারলো যার খুঁজে সে এসেছে সে নেই। চারিদিক নিরিবিলি, প্রায় সবাই ক্যাম্পাসে। নির্জন পরিবেশে এমন ঠান্ডা বাতাস রোমাঞ্চকর অনুভূতি। রোকেয়া হলে এ নিয়ে অনেকবার এসেছে সে। পদ্মজা কববনের নিচতলায় বসে শেষ মাথায় কাছাকাছি অবধি গিয়ে ঘুরে দাঁড়ায় ফিরে যাওয়ার জন্য। তখন অতি শুকনো একটা শব্দ কানে ভেসে আসে। পদ্মজা থমকে দাঁড়ালো। 2 পা পিছিয়ে চোখ বুঝে শোনার চেষ্টা করলো। শব্দটা তীব্র হয়েছে, যেন কাছে কোথাও ধস্তাধস্তি হচ্ছে। পদ্মজার মস্তিষ্ক সচল হয়ে ওঠে। অনুসন্ধানী দৃষ্টি নিয়ে ফিরে তাকায়। একটা মেয়ের চাপা কান্নার শব্দ কর্ণহরে পৌঁছতেই পদ্মজা দ্রুতগামী ঘোড়ার মতো ছুটে আসে শেষ কক্ষের দরজার সামনে। পৌঁছতেই দেখতে পেল অর্জুন এবং রাজু একটা মেয়েকে টেনে হিঁচড়ে কক্ষ থেকে বের করতে চাইছে। ক্যাম্পাসে ছাত্র সংগঠনের নেতা এরা। 6 মাস হলে ছাত্র সংগঠনে নেতৃত্বে এসেছে, আর এখনই ক্ষমতার অপব্যবহার শুরু করেছে। পদ্মজার উপস্থিতি টের পেয়ে অর্জুন রাজু তাকালো। মেয়েটা ভয়ে কাঁপছে। পদ্মজাকে দেখে মেয়েটা ছুটে আসতে চাইলে অর্জুন ধরে ফেলে। পদ্মজা বেশ শান্তভাবেই বলল, ক্ষমতার অপব্যবহার করতে নেই, ছেড়ে দাও মেয়েটাকে। পদ্মজার কথা মেয়েটা চিনতে পারল। অস্পষ্টভাবে ডাকলো, পদ্ম আপা। এরপর বলল, পদ্ম আপা, আমি মিঠি। পদ্ম আপা, ওরা আমাকে জোর করে তুলে নিয়ে এসেছে, আমাকে বাঁচাও। পদ্মজা ভালো করে খেয়াল করে চিনতে পারল মিঠিকে। অর্জুন মিঠির গালে শরীরের সব শক্তি দিয়ে থাপ্পড় মেরে রাজুকে বলল, এরে ঘরে ঢা। এই আপনি সরেন, মাঝে হাত ঢোকাবেন না, বিরক্ত করা একদম পছন্দ না আমার। পদ্মজা বাধা হয়ে দাঁড়ালো, বলল, দেখো মাঝাটিকে এভাবে অপমান করতে নেই। হাতে ক্ষমতা পেয়েছো, সৎভাবে চলো, সবার ভালোবাসা পাবে। এভাবে নিজেরা অন্যের ইজ্জত নষ্ট করছো, সেই সাথে নিজেদের পাপি করছো। এই ফুট এখান থেকে, নীতি কথা শোনাতে আসছে। ভালোভাবে বলছি, ভেচাল না করে ছেড়ে দাও। নারীকে নারীর রূপে থাকতে দাও, শক্ত হতে বাধ্য করো না। অর্জুন রাগে দাঁতে দাঁত কামড়ে বলল, আর একটা কথা বলে জামা কাপড় খুলে মাঠে ছেড়ে দেব। কথাটা শেষ করে অর্জুন চোখের পলক ফেলতে পারল না। তার আগে পদ্মজার 5 আঙুলের দাগ বসে যায় তার ফর্সা গালে। অর্জুন রক্তিম চোখে কিরমির করে তাকায়। মিঠিকে ছেড়ে পদ্মজার গলায় চেপে ধরে। পদ্মজার সঙ্গে সঙ্গে অর্জুনের অগ্নকোষ বরাবর লাথি দিল। অর্জুন পুকিয়ে উঠল, অঙ্গকোষে 2 হাত রেখে বসে পড়ল। রাজু বিশ্রী গালিগালাজ করে পদ্মজার দিকে তেড়ে আসে।
পদচার মেঝে থেকে ইট তুলে রাজুর মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারে। মিঠি ভয়ে চোখ খিচে ফেলল। রাজুর কপাল ফেটে রক্তের ধারা নামে। অর্জুন আকস্মিক তেড়ে এসে পদচা নিকাব টেনে খোলে। খোলা চোখের ভয়ঙ্কর চাহনি, রক্ত চাবার মতো ঠোঁটের কাঁপুনি অর্জুনের অন্তর কাঁপিয়ে তোলে। তবুও দমে থাকেনি। পদচাকে হামলা করার জন্য প্রস্তুত হয়। পদচা তার কাঁধের ব্যাগ থেকে ছুরি বের করে অর্জুনের গলায় টান বসায়। এই দৃশ্য দেখে মিঠির শরীর কাঁপতে থাকে। অর্জুন চিৎকার করে বসে পড়ে। গলায় হাত দিয়ে দেখে গলাটা শরীর থেকে আলাদা হয়ে যায়নি, চামড়া ছিঁড়েছে শুধু। তার হৃৎপিণ্ড যেন মাতৃ মৃত্যুর সাক্ষাৎ পেল। পদ্মচার অভিজ্ঞ হাত তার কলিজা শুকিয়ে দিয়েছে। মেঝেতে বসে হাঁপাতে থাকে। পদ্মচার ছুরির রক্ত অর্জুনের গেঞ্জিতে মুছে বলল, তোমাদের ভাগ্য ভালো, পদ্মচার হাতে পড়েছ, হেমলতার হাতে পড়নি। এরপর মিঠিকে প্রশ্ন করল, আমার জানা মতে তুমি প্রথম বর্ষে আছো, আর হলে দ্বিতীয় তলায় থাকার কারণ। এখানে আসলে কি করে? মিঠির ভয় এখনো পুরোপুরি কাটেনি। সে ঠোঁট ভিজিয়ে নামিয়ে বলল, আমি গত কয়েকদিন অসুস্থ ছিলাম, ক্যাম্পাসে যেতে পারিনি। অর্জুন দাদা নাজমাকে দিয়ে আমাকে ডেকেছিল। অমনি চলে এসেছ? কয়েকদিন আগে তৃতীয় বর্ষের একটা মেয়ের কি হাল হয়েছে দেখনি? শুনোনি? এরপরেও এদের ডাকে সাড়া দিলে কেন? না দিয়েও উপায় নেই। পদচার কিছু বলতে পারল না। মিঠিকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে পড়ে। এরপর নিকাব পড়তে পড়তে বলল, এসব বেশি দিন সহ্য করা যায় না। মেয়েরা হলে এসে তাকে পড়াশোনা চুনো, আর এসব নির্যাতনের শিকার হতে হয়। তোমার চেনা চেনা আরও যারা মানসিক শারীরিকভাবে ভুক্তভোগী আছে, সবার নামের তালিকা আমাকে দিতে পারবে? মিঠি জানতে চাইল, কেন? সবাইকে নিয়ে প্রশাসনের কাছে যাব। তাদের নীরবতা আর মেনে নেব না। ক্যাম্পাসে আসার পর থেকে নেতাদের অকর্ম দেখছি, থামানোর চেষ্টা করছি। 1-2 থামে, আরও 10 জন বাড়ে। এবার আমাদের আন্দোলন করতে হবে। মিঠি মিনমিনিয়ে বলল, কেউ ভয়ে আন্দোলন করতে চায় না। অনেকবার দিন তারিখ ঠিক হয়েছে শুনেছি। এরপর যাদের আসার কথা ছিল তাদের মধ্যে 80 ভাগই আসতো না। অনেককে বাসায় আক্রমণ করা হয়েছে। পদচার বুক ফুলে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সমাজসেবীরা এত দুর্বল? তাদের দেহে লুকায়িতে আকর্ষণীয় ছন্দগুলো না থাকলে হয়তো তারা সাহসী হতো। ছন্দ হারানোর ভয় থাকতো না, কাউকে ভয় পেতে হতো না। পদচা মিঠিকে বলো, তুমি বরং কয়েকদিন বাড়ি থেকে ঘুরে আসো। এখানে থাকা তোমার জন্য এখন বিপজ্জনক। আমি আগামীকাল গ্রামে যাচ্ছি। আমার মৃত্যুবার্ষিকী। ছোট বোনের মেট্রিক পরীক্ষা 1.5 মাস পর। আরেক বোনের বিয়ে দেওয়ার কথা ভাবছি। 2 মাসের মতো গ্রামে থাকবো। এরপর এসে এই নেতাদের ব্যবস্থা করব। তোমাদের বয়সে শিখা আছে না? বেশ সাহসী মেয়েটা। ওর মতো আরও কয়েকটা মেয়ে পাশে থাকলেই হবে। তুমি যাও এখন। দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করো। যতক্ষণ এখানে আছো একা চলাফেরা করো না। শিখাও তো মনে হয় হলেই থাকে। জি, ওর সাথে থেকো। কখনো কথা হয়নি। এখনও তো ক্যাম্পাসে বোধ হয়। আচ্ছা, বিকেলে আমি আবার আসবো, ওর সাথে কথা বলবো। আমি আসছি এখন। পদ্ম আপা। পদ্মচা তাকালো। মিঠি পদ্মচাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। ভেজা কণ্ঠে বলল, অনেক ধন্যবাদ তোমাকে। আমি খুব ভয় পেয়েছিলাম। পাথার সংগ্রামে ভীতু হলে চলে না মিঠি। ভেবেছিলাম জীবনটা শেষ হয়েই গেল বুঝি। কখনো এমন ভাববে না। বিপদের সমর্থ মতো যা পারো করবে। শরীরের শক্তি নিশ্চয়ই কম নয়, মনের জোরটা কম। সে জোরটা বাড়াবে। মনের জোর বাড়াতে টাকা লাগে না। কঠিন জীবন সহজ করে তোলার দায়িত্ব নিজেরই নিতে হয়। মিঠি মাথা তুলে তাকালো। একটু সরে দাঁড়িয়ে চোখের জল মুছল। এরপর বলো, দ্রুত ফিরবে পদ্ম আপা। আমরা আমাদের নিরাপত্তা যুদ্ধে নামবো। পদ্মচা হেসে বলো, ফিরবো, দ্রুত ফিরবো। গাড়ি বাড়ির উদ্দেশ্যে ছুটছে। বাড়ির নাম আগে ছিল আমির ভিলা। বছর ঘুরতেই আমি বাড়ির নাম পাল্টে দিল পদ্মনীর। পদ্মচা জানালার কাছ তুলে বাইরে তাকালো। রাস্তাঘাটে মানুষজন কম। ঠান্ডা বাতাস। সূর্যের আলোয় একদমই তেজ নেই, যেন থুড়ে থুড়ে বৃদ্ধ হয়ে গেছে। পদ্মচা আকাশপানে তাকিয়ে 3টে প্রিয় মুখে খোঁজে। চোখ দুটি টলটল করে ওঠে। কোথায় আছে তারা? আবার কবে হবে দেখা? পদ্মচা কাজ নামিয়ে দিল। রুমাল দিয়ে চোখের জল মুছে সিটে হেলান দিয়ে চোখ বসল। সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।